প্রাত্যহিক প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন। শুভ সকাল শ্রোতা বন্ধুরা, আজকের অভিজ্ঞাপনের উপস্থাপনায় রয়েছি আমি চন্দ্রিমা ঘোষ আর আমি অম্বালিকা ভট্টাচার্য। খ্রিস্ট ধর্মের ইতিহাসে এক গভীর বেদনা, ত্যাগ এবং মানবতার অনন্য প্রতীক হয়ে আছে গুড ফ্রাইডে। এই দিনটি শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং এটি মানব সভ্যতার কাছে ভালোবাসা, ক্ষমা এবং আত্মত্যাগের এক অনন্য শিক্ষার দিন। এই দিনেই ক্রুশবিদ্ধ হয়েছিলেন প্রভু যিশু, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন মানব জাতির পাপের প্রায়শ্চিত্ত হিসেবে। আজকের এই দিন নিস্তব্ধতার দিন। আজ সেই দিন যখন পৃথিবী সাক্ষী হয়েছিল এক অসীম যন্ত্রণার, অথচ সেই যন্ত্রণার মধ্যেই লুকিয়েছিল মুক্তির আলো। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যীশুখ্রিস্ট ছিলেন ঈশ্বরের পুত্র, যিনি পৃথিবীতে এসেছিলেন মানব জাতিকে সঠিক পথ দেখাতে। তিনি প্রচার করেছিলেন ভালোবাসা, সহানুভূতি এবং ক্ষমার বাণী। কিন্তু তার এই সত্যের পথ অনেকের কাছে অসহ্য হয়ে উঠেছিল। ষড়যন্ত্রের ফলে তাকে গ্রেপ্তার করা হয় এবং শেষে রোমান শাসকদের দ্বারা তাকে ক্রুশবিদ্ধ করা হয়। এই দিনটি তাই কেবল মৃত্যুর স্মরণ নয়, বরং এক মহান ত্যাগের উপলব্ধি। যিশুর সেই ক্রুশবিদ্ধ হওয়ার মুহূর্তে তিনি বলেছিলেন, হে পিতা, এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। এই বাক্যটি আজও মানবতার ইতিহাসে এক অবিস্মরণীয় শিক্ষা হয়ে আছে। যখন ক্রুশের ভারে নুচ্চ হয়ে পড়েছিলেন তিনি, তখনও তার হৃদয়ে ছিল না কোনো ঘৃণা, ছিল শুধুই ভালোবাসা। সেই ভালোবাসা আজও আমাদের পথ দেখায়, আমাদের মনে করিয়ে দেয় ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। গুড ফ্রাইডে আমাদের শেখায় জীবনের কঠিনতম মুহূর্তেও ধৈর্য ও বিশ্বাস ধরে রাখতে হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের পরেই আসে আলো, কারণ এই বেদনাদায়ক দিনের পরেই আসে ইস্টার সানডে, যা পুনর্জন্ম এবং আশার প্রতীক। এই দিনের পালন বিশ্বজুড়ে বিভিন্নভাবে হয়ে থাকে। গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা, শোকের অনুষ্ঠান এবং যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাকে স্মরণ করে নানা নাট্যরূপ প্রদর্শিত হয়। অনেকেই এই দিন উপবাস পালন করেন এবং নীরবতা রক্ষা করেন, যেন তারা সেই যন্ত্রণার অনুভূতি উপলব্ধি করতে পারেন। গুড ফ্রাইডে আমাদের শেখায় ত্যাগ কখনো বৃথা যায় না, ভালোবাসা কখনো হারিয়ে যায় না, আর সত্য কখনো পরাজিত হয় না। এই দিনের প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় মানবতার জয় সবসময় চিরকালীন। এইভাবে গুড ফ্রাইডে শুধুমাত্র একটি ধর্মীয় দিন নয়, এটি মানবতার এক চিরন্তন শিক্ষা। এটি আমাদের শেখায় কিভাবে ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করা যায়, কিভাবে ক্ষমা দিয়ে প্রতিশোধকে পরাজিত করা যায়। আজকের এই দিনে আসুন আমরা সবাই নিজেদের মধ্যে খুঁজে দেখি সেই ভালোবাসা, সেই ক্ষমা, সেই মানবতা, যা আমাদের সত্যিকারের মানুষ করে তোলে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না।
শ্রোতা বন্ধুরা, আজকের দিনে ইতিহাসের পাতা থেকে কিছু উল্লেখযোগ্য ঘটনার অবতারণা করছি। 2010 সালে আজকের দিনে অ্যাপল ইনকর্পোরেটেড তাদের প্রথম আইপ্যাড বাজারে নিয়ে আসে, যা প্রযুক্তি বিশ্বে বিপ্লব ঘটায়। বিখ্যাত গায়ক হরিহরন 1955 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1962 সালে আজকের দিনে অভিনেত্রী জয়প্রদা জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1929 জন্মেছিলেন সাহিত্যিক নির্মল বর্মা। এছাড়াও আজ আন্তর্জাতিক মোবাইল ফোন দিবস এবং বিশ্ব জলজ প্রাণী দিবস। শুনলেন আজকের দিনের ইতিহাসের পাতা থেকে কিছু উল্লেখযোগ্য ঘটনা। এবারে চলে যাব লিখছি তোমায় পর্বে এবং দেখব আজকের প্রথম চিঠিটি কে লিখেছেন। আজকের প্রথম চিঠি লিখে পাঠিয়েছেন সমূল্য সরকার, কালিকামুড়া, পশ্চিম ত্রিপুরা থেকে। বাংলায় নববর্ষ বৈশাখ মাস বাঙালিদের নিকট একটি বিশেষ স্মরণীয় দিন। এই দিনটি আগামী দিনগুলি কিভাবে অতিবাহিত করব তা শপথ করার একটি বিশেষ স্মরণীয় দিন। ফাল্গুনের শেষ দিক থেকে শুরু করে চৈত্র মাসে গাছের পাতাগুলি ঝরে পড়ে যায়, তা যেন প্রকৃতি পরিবেশের বিশেষ সুন্দরের ছন্দপতন। বৈশাখ মাসে প্রকৃতির বৃক্ষরাজি যেন পুনঃ নতুন রূপে নতুন সাজে সজ্জিত হয়ে ওঠে। সুদূর প্রাচীনকাল থেকে নববর্ষের প্রথম দিনে প্রতিটি গৃহে অনুষ্ঠিত হয় বিশেষ পূজার্চনা। প্রতিটি গৃহে বা পরিবারে সাধ্যমতো নতুন বস্ত্র পরিধানের রেওয়াজও প্রচলিত রয়েছে। বয়সে ছোটরা বড়দের আশীর্বাদ নিয়ে থাকে এবং বড়দের পরস্পরের মধ্যে হয়ে থাকে কৌশল বিনিময়। প্রতিটি পরিবারে ওই দিন সাধ্যমতো বিশেষ খাবারের আয়োজনও করা হয়ে থাকে। বৈশাখ মাসকে মধুমাস বলা হয়ে থাকে, কারণ ওই মাসে বিভিন্ন প্রকারের ফল পাকতে শুরু করে। আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি। বৃষ্টিতে ভিজে এবং ভোরবেলায় আম কুড়োনোর একটা বিশেষ আকর্ষণ ছিল। মানুষ সামাজিক জীব, তাই এখানে একে অন্যের সহচর্য নিয়ে চলতে হয়। তাই একে অপরের সঙ্গে ভুল ভ্রান্তি করা একটি স্বাভাবিক ব্যাপার। তাই নববর্ষের সূচনায় আমাদের প্রতিজ্ঞা হোক, বিগত বৎসরে ঘটে যাওয়া সব হিংসা, বিদ্বেষ, শত্রুতা, বৈরিতা ইত্যাদির পরিবর্তে পরস্পরের মধ্যে প্রতিষ্ঠিত হোক শান্তি, মৈত্রী, অহিংসা। প্রতিটি পরিবার হয়ে উঠুক একটি শান্তির নীড়। এটি নমস্কারান্তে সমূল্য সরকার, কালিকামুড়া, পশ্চিম ত্রিপুরা। আমার হাতে আরও একটি চিঠি রয়েছে, সেটি লিখে পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে, গ্রাম ডিহা, থানা জয়পুর। ইনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, বৈশাখের স্মৃতি বললেই আমার সেই কথাটা আজও কানে বাজে। বাবা, এবছর কবিগুরুর জন্মদিন পালন হবে না? হ্যাঁ, সালটা ছিল ইংরেজি 2020। করোনা বিধির ঘেরাটোপ মেনেই আমরা সে বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন পালন করেছিলাম। সে বছর যখন করোনার মতো মহামারী আমাদেরকে আঁকড়ে ধরেছে, সে বছর আমার মেয়ে বলল, বাবা, এবছর তোমরা কবিগুরুর জন্মদিন পালন করবে না? আমি সেই গানটা গাইব না? মোর বিনা ওঠে কোন সুরে বাজি। তুমি সেই কবিতাটি, হে মোর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, আবৃত্তি করবে না? আমি বলেছিলাম, হ্যাঁ মা, অবশ্যই আমরা কবিগুরুর জন্মদিন পালন করব, তবে করোনা বিধির আচরণ মেনেই। যেহেতু আমি প্রশাসনিক স্তরে কাজ করি, তাই থানার বড়বাবুকে বললাম, স্যার,
এবছরও আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করব। বড়বাবুও আমাদেরকে আশ্বস্ত করে বললেন, তোমরা সকলে মাস্ক পরবে এবং সর্বদাই সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেই তোমরা কবিগুরুর জন্মদিন পালন করবে। প্রতি বছরই আমরা কবিগুরুর জন্মদিন পালন করি, কিন্তু সেই বছর কবিগুরুর জন্মদিন পালন করতে গিয়ে আমাদের একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়েছিল। তিনি তো আমাদের শয়নে স্বপনে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে আছেন। তার কবিতা, গান, নাটক ইত্যাদি অজস্র রচনাবলীর মধ্যেই আমরা আমাদেরকে যেন নতুন করে খুঁজে পাই। আমাদের সমস্ত রকম অশুভ শক্তিকে বিসর্জন দিয়ে কবির ভাবনায় ও বাণীতে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের জীবনকে যেন একটা নতুন পথে নিয়ে যেতে পারি। হিংসা বিদ্বেষ ভুলে এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে শুরু করি। শুভেচ্ছান্তে সোমনাথ চট্টোপাধ্যায়, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ। পরবর্তী চিঠিটি লিখে পাঠিয়েছেন ডক্টর প্রদীপ কুমার দাস। প্রিয় অভিজ্ঞাপন, বিজ্ঞানীর অগ্রগতিতে মানুষ পেয়েছে অনেক কিছু ঠিকই, তেমনি হারিয়েছে অনেক জিনিস। সুখ সমৃদ্ধি এসেছে, হারিয়েছে মনের শান্তি। মানব সৃষ্ট বায়ু দূষণ, জলদূষণ, শব্দ দূষণ, দৃশ্য দূষণের পাশাপাশি সম্পর্ক দূষণে আজ আমরা গভীরভাবে আক্রান্ত। নগর উন্নয়নের দাপটে হারিয়ে যাচ্ছে খেলার মাঠ, শিশুদের শৈশব আজ বিপন্ন। হারিয়ে যাচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মূল্যবোধ। দেখা দিচ্ছে নীতিহীনতা ও স্বৈরাচারী মনোভাব। শিক্ষক ছাত্রের সুমধুর শ্রদ্ধাশীল সম্পর্ক এখন তলানিতে। স্বার্থ সর্বস্ব হওয়ায় ছাত্ররা হারিয়েছে পিতৃতুল্য শিক্ষকদের ভালোবাসার ছোঁয়া, আর শিক্ষকরা হারিয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা ছাত্র অভিভাবকদের তরফ থেকে। পরীক্ষা হলে শিক্ষকদের নির্দিষ্ট কর্তব্য পালনে গাত্রজ্বালা দেখা দিচ্ছে ছাত্রদের। ফলস্বরূপ পথে ঘাটে লাঞ্ছিত, নিগৃহীত হতে হচ্ছে সৎ আদর্শবান শিক্ষকদের। ছাত্রছাত্রীদের ভালোর জন্য কখনো কখনো শিক্ষক শিক্ষিকাদের কঠোর মনোভাব গাত্রপীড়া দেখা দিচ্ছে ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকাদের। চিকিৎসক রোগীর সম্পর্কে এখন দারুণ টানাপোড়েন। হারিয়ে যাচ্ছে শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, কৃতজ্ঞতাবোধ। জায়গা নিচ্ছে ঘৃণা, অশ্রদ্ধা, অকৃতজ্ঞতা, নোংরামি, ভণ্ডামি ইত্যাদি। ঘরে ঘরে স্বামী স্ত্রী, সন্তান সন্ততির যে সুন্দর সম্পর্ক ঘিরে শান্তির সৌধ গড়ে উঠত, সেখানেও আজকাল দাসের ঘরের মতো ভেসে যাচ্ছে সুমধুর সম্পর্ক। গড়ে উঠছে অবিশ্বাস, অশ্রদ্ধা ও ভালোবাসাহীন সম্পর্ক। এর সঙ্গে হারিয়ে যেতে বসেছে আমাদের মমত্ববোধ, অন্যের প্রতি সহানুভূতি। কণ্ঠরোধ করে ফেলেছি আমাদের জাগ্রত বিবেককে। রাজনৈতিক আঙিনায় আগে মতপার্থক্য থাকলেও পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, নীতিহীনতার অবক্ষয় ছিল না। বর্তমানে মূল্যবোধ ক্রমশ হারিয়ে যাওয়ায় ও নীতিহীনতায় মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় পারস্পরিক যে বৈরী মনোভাব গড়ে উঠছে, সেটা সমাজের বিকাশের পথে অন্তরায় তো বটেই। এভাবে চলতে থাকলে সামাজিক অবক্ষয় হতে বেশি সময় লাগবে না। আমরা সর্বাত্মক ধ্বংসের পথে এগিয়ে যেতে বাধ্য হব। সেই কারণেই আজ হিংসা, অত্যাচার, শোষণ, নিপীড়ন সমাজে মাথা চাড়া দিচ্ছে। তাই যান্ত্রিক সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আগামী দিনে আরো অনেকভাবেই দূষিত হবে আমাদের পারস্পরিক জীবনের সম্পর্ক, যার থেকে মূল্যায়ন এ জন্মে না হলেও পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই করবে, আর শিউরে উঠবে সেই ভয়াবহ অন্তিম পরিণতির কথা।
নমস্কারান্তে বিনয়াবনত ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বিনার তারে। এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বিনার দ্বারে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। আমার হাতে আরও একটি চিঠি রয়েছে, সেটি লিখে পাঠিয়েছেন হুগলির মাহেশ, পশ্চিমবঙ্গ থেকে সর্বেশ্বর পাল। ইনি লিখছেন, বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চুবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো শ্যান পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ। তার লেজের ঝাপটে ডালপালা আলুথালু করে। হতাশ বনস্পতি ধুলায় পড়ল উপুর হয়ে। হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ের চাল, শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো। কবিগুরুর পৃথিবী কবিতায় যে বৈশাখের বর্ণনা তুলে ধরলাম, তেমনি একটা ঝড়ের কথা আমার স্মৃতির মণিহার হয়ে অবচেতনে জমা আছে। তার বর্ণনা তোমাকে শোনাই। এক বৈশাখীর সন্ধ্যায় আমাদের পাশের পাড়ায় এক রবীন্দ্র জয়ন্তীর আসরে আমার একটা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত থাকতে হয়েছিল। পৌঁছে দেখি রবীন্দ্রসঙ্গীতে আমাদের পাড়ার সবিতাও পুরস্কার পাবে বলে এসেছে। অনুষ্ঠানের পুরস্কার বিতরণ শেষ হতেই শুরু হলো কাল বৈশাখীর তাণ্ডব। চটের আচ্ছাদন উড়ে গেল। আমরা দুই কিশোর কিশোরী গিয়ে আশ্রয় নিলাম একটা দোকান ঘরে। কিছুক্ষণ পরে ঝড় থামলেও কোনো যানবাহন নেই। অগত্যা আমার সাইকেলেই ওকে বসিয়ে 3 কিলোমিটার পথ পেরিয়ে রাত 10টায় দুজনের বাড়ি ফেরা। এমনভাবে কোনো কিশোরীর সাথে বাড়িতে ফিরে আসাটা যেন জীবনের প্রথম প্রেমের কলি। পরে অবশ্য সেই কলি আর পুষ্পিত হয়নি, রয়ে গেছে স্মৃতির মণিকোঠায়। নমস্কারান্তে হুগলির মাহেশ, পশ্চিমবঙ্গ থেকে সর্বেশ্বর পাল। আজকের শেষ চিঠি লিখে পাঠিয়েছেন ডক্টর নিত্যরঞ্জন খান, পশ্চিমবঙ্গ থেকে। প্রিয় অভিজ্ঞাপন, প্রকৃতির লীলা বৈচিত্র্যে বছর ভর ধরে চলে ঋতুরঙ্গের খেলা। ঋতুরাজ বসন্ত প্রেম কাব্যের ছবি আঁকতে আঁকতে মনের ভিতর ছড়িয়ে দিয়ে যায় যৌবনের রঙিন স্বপ্ন। মুকুলিত হয় যৌবন, গন্ধ ভরা সেই যৌবন মুকুল হয় বিকশিত। ছুটে আসে মধুকর, নবীন কিশলয়ের আড়াল থেকে ডাক দিয়ে যায় যৌবনের দূত। তার বিরহ গাথা মধুর কুজনে চঞ্চলিত হয় প্রেমিক প্রেমিকার প্রণয়িত মনও। কবিকণ্ঠে সুর উঠে। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে গেল সমাপন, চৈত্র অবসান, গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান। শুরু হয় বৈশাখের আহ্বান, এসো 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 হে বৈশাখ। বছরের আবর্জনা দূর হয়ে যাক, সাথী কবির কথাই যেন আমাদের স্মৃতির পাতা উল্টে ভেসে আসে বৈশাখ। কবি লিখলেন, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি।
অগ্নি স্নানে শুচি হোক ধরা। আমরা তখন স্কুল পড়ুয়া। বৈশাখের ঘর তাপপ্রবাহে পৃথিবী যেন অগ্নি স্নানে শুচি হচ্ছে। তাই শুরু হয়েছে সকালের স্কুল। পিছুটি চোখে ঘুম ভাঙা ভোরে স্কুলের ঘন্টা বেজে ওঠে। কুশি আম কুড়োতে কুড়োতে চলেছি স্কুলে, সঙ্গে কাগজে মোড়া নুন লঙ্কার গুঁড়ো। ক্লাসের ফাঁকে মাস্টার মশাইয়ের নজর এড়িয়ে লুকিয়ে চুরিয়ে চলছে রসনা তৃপ্তি। ন্যাড়া আল হাড় জিরজিরে শরীর নিয়ে তৃষিত হৃদয়ে তাকিয়ে থাকে মেঘের দিকে। স্কুল থেকে ফিরে ভাই বোনেরা মিলে শুরু হয় পুকুর সাঁতারের প্রতিযোগিতা। আগুন ঝরা আকাশকে শান্ত করতে মায়েরা বট অশ্বথের গোড়ায় জল দিয়ে করে বসুধারা ব্রত, খায় গুড় ছোলার ফলার। আসে পয়লা বৈশাখ, বর্ষবরণের দিন। বিকেলবেলা দোকানে দোকানে হালখাতা উৎসব। ব্যবসায়ীদের নতুন খাতার আমন্ত্রণে বড়দের সঙ্গে লাড্ডুর সন্দেশের ঘ্রাণ নিতে নিতে এ দোকান সে দোকান ঘুরে ক্যালেন্ডার ও কিছু উপহার সংগ্রহ। আবার একটি বৈশাখও আসবে এইভাবে, তার উপহারের ডালি সাজিয়ে। তখন মনে পড়বে কি ফেলে আসা দিনগুলোর কথা। ডক্টর নিত্যরঞ্জন খান, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। সাজো সাজো রবি সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত রই যে একলা। হোক বাঙালি খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। খাদ্য, জনসম্ভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব জানিয়েছেন যে রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন বর্তমানে 19 কেজি ওজনের কমার্শিয়াল এলপিজির মূল্য বেড়ে হয়েছে 2587 টাকা। জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক এক নির্দেশিকামূলে ধর্মনগর ও কাঞ্চনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকায় সন্ধে 6টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত সময় সাধারণ মানুষের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপিত হয়েছে, যা বলবৎ থাকবে আগামী 30 মে 2026 পর্যন্ত। বিশেষ বিশেষ ক্ষেত্রে এই বিধিনিষেধের নিয়মানুযায়ী ছাড় থাকবে। আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি। এনইআরসি ললিত কলা একাডেমি, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আগরতলাতে রাজ্যের শিল্পীদের জন্য স্টুডিওর ভর্তির ফর্ম দেওয়া হচ্ছে। গত 1 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং 10 এপ্রিল পর্যন্ত পেইন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স ও সেরামিক স্টুডিওর জন্য ভর্তির ফর্ম দেওয়া হবে। ইচ্ছুক রাজ্যের অথবা নর্থ ইস্টের শিল্পীদের কাছ থেকে স্টুডিওতে কাজ করার এই সুবর্ণ সুযোগের সুবিধা নেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে। যোগাযোগ করতে হবে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। যোগাযোগের নম্বর 8837415350 অথবা 8974479717। জানিয়ে দিলাম তথ্য। এবারে জানিয়ে দিচ্ছি একটি স্বাস্থ্যের খুঁটিনাটি তথ্য। পুরনো তেঁতুল খানিকটা নিয়ে তার ডবল গুড় মিশিয়ে ভালো করে মাখাতে হবে। এর মধ্যে মেশাতে হবে কিছুটা করে বড় এলাচ, গোলমরিচ, আজওয়ান, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, সবগুলোর পাউডার।
আর মেশাতে হবে সামান্য সন্ধৈব লবণ এবং কাঁচা কিছুটা সর্ষের তেল। এবার গোল গোল করে ছোট ছোট বড়ি বানিয়ে দিনের বেলায় মাঝে মাঝে চুষে খেলে কফ বেরিয়ে যাবে। এই ছিল একটা স্বাস্থ্যকর টিপস। শ্রোতা বন্ধুরা, এখন কাজের খবর। পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংক 1000 লোকাল ব্যাংক অফিসার নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট প্রার্থীদের কোনো স্থানীয় গ্রামীণ ব্যাংক অথবা শিডিউলড বাণিজ্যিক ব্যাংকে অন্তত 1.5 বছর কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। বয়স সীমা 20 থেকে 30 বছর 1 মে 2026 অনুযায়ী। তবে এসসি এসটিদের ক্ষেত্রে 35 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 33 বছর। আবেদন করার শেষ তারিখ 20 এপ্রিল 2026। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ব্যাংক অফ বরোদা 104 জন ডেপুটি ম্যানেজার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে। আবেদন করার শেষ তারিখ 18 এপ্রিল 2026। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে বলা হয়েছে। শুনলেন কাজের খবর। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস ও 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 55%। শুনলেন আবহাওয়ার খবর। আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থাপনায় ছিলাম আমি চন্দ্রিমা ঘোষ আর আমি অম্বালিকা ভট্টাচার্য।